চৌধুরী বাড়ির সকলে বেশ হইচই করে রওনা হয়েছে গ্রামের মাঠে বৈশাখী মেলায় যাওয়ার জন্য। শুভ্রা, রিদি, মিহি আর পাখি চারজনে গল্পে মগ্ন। হাসাহাসি করতে কথা বলতে বলতে গলা যেন ভাঙ্গার্য। মেলায় খুব কাছাকাছি আসতে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। একদল আর বকাটে ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে রিদিদের দেখতে অমনি তারা অসভ্যের মতো শীষ বাজাতে শুরু করলো, একদম হৃদির দিকে তাকিয়ে। ঘটনাটি শুভ্রের চোখ এড়ায় না, মুহূর্তে ওর মাথায় রক্ত চড়ে যায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পারে শুভ্র রাস্তার উপরে পায়ের জুতো খুলে ওই ছেলেটার দিকে ছুটে যায়। ছেলেটা কিছু বুঝে ওঠার আগে শুভ্র ওর শার্টের কলার ধরে জুতো নিয়ে এক নাগাড়ে মারতে থাকে। শুভ্রের যেন নিঃশ্বাস নেওয়ার ফুরসত নেই। মারতে মারতে দাঁতে দাঁত চেপে বলে, রাস্তায় ঘাটে মেয়ে দেখলে শীষ দিতে ইচ্ছে করে। সেখানে উপস্থিত সবাই একদম থমকে যায়। শুভ্রা, রিদি, মিহি আর পাখি ভয়ে আর বিস্ময়ে পাথর হয়ে যায়। রাস্তার দিকে যাওয়ার অনেক মানুষ দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে দেখে যে হ্যান্ডসাম শহরের ছেলে গ্রামের একটা ছেলেকে জুতো দিয়ে মারছে। তুর্য ভিড় ঠেলে এগিয়ে আসে আর শুভ্রকে থামাতে চেষ্টা করতে বলে, শুভ্র ছেড়ে দে, এরা এমনই, ঝামেলা করিস না। কিন্তু শুভ্র মার কথায় থামে না। তুর্য তুর্যকে জবাব দেয়, ওর কলিজা না ছেড়ে আমি ছাড়বো না। বাকি যা বখাটে ছেলেগুলো শুভ্রের ওই চণ্ডাল রূপ দেখে কাছে এগিয়ে আসার সাহস পেল না। ভয়ে সব দূরে গিয়ে থমকে দাঁড়িয়েছে। এদিকে শুভ্রকে কোনোভাবে থামানো যাচ্ছে না। মারতে মারতে ও বখাটে ছেলেটাকে রাস্তার উপর এক প্রকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। রীতিমতো রাস্তার মাঝখানে দুজন গড়াগড়ি খাচ্ছে। শুভ্রের এমন বিধ্বংসী রাগ দেখে গ্রামের মানুষ থেকে শুরু করে পথচারী পর্যন্ত থমকে দাঁড়িয়ে গেছে। এমনকি যে গ্রামের মেয়েরা মেলায় যাচ্ছিল তারাও দাঁড়িয়ে অবাক চোখে এই দৃশ্য দেখছে। কেউ কেউ লুকিয়ে মোবাইলে ভিডিও করছে, কেউ বা আবার এই রাগে হ্যান্ডসাম ছেলেটার রূপ দেখে এর মধ্যে ক্রাশ খেয়ে বসে আছে। অনেকে তো ছবি তুলতে তুলতে রীতিমতো হাঁপিয়ে উঠছে। শেষে অনেক কষ্টে ঈশান আর রিফাত দুজনে মিলে টেনে টুনে শুভ্রকে থামালো। শুভ্রের ফর্সা কপাল ঘামে একদম ভিজে একাকার। চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গেছে। কপালের রগগুলো রাগে ফুলে উঠছে আর বড় বড় নিঃশ্বাস ফেলছে। ক্ষোভে শুভ্রের বুকে কামারে হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঈশান শুভ্রের কাঁধে হাত দিয়ে শান্ত করেছে। সে বলল, বস আপনি শান্ত হন, রাস্তার মধ্যে এভাবে ঝামেলা করা ঠিক হবে না। ঈশানের কথা শেষ হতে না হতে চারপাশে জমে থাকা মানুষের ভিড় থেকে গুঞ্জন শুরু হয়ে গেল। গ্রামের অনেক বয়স্ক ও সাধারণ মানুষ সমন্বয়ে বলতে শুরু করলো, একদম ঠিক কাজ হয়েছে বাবা, এই ছেলেটার যন্ত্রণায় গ্রামের কোনো মেয়ে শান্তিতে পথ চলতে পারে না। রাস্তাঘাটে মেয়ে দেখলে কুৎসিত ইশারা শেষ দেয়। এক আজ একদম উচিত হয়েছে, এই হারামিটাকে তো আরও মারা উচিত ছিল। সবাই জোরে জোরে বলা শুরু করে, একদম ঠিক হয়েছে। সাথে মেলায় যাওয়ার গ্রামের মেয়েরাও সায় দিল। ঈশান, তুর্য, রিফাত অনেক বুঝিয়ে শুভ্রকে শান্ত করে আবার মেলার দিকে হাঁটা ধরল। রীতি তো বুকের ভেতরে ড্রাম বাজছে, কি ভয়াবহ রাগ শুভ্রের, আল্লাহ! এই এর আগে হিটলার নাকি তার হবু জামাই, তারা যদি একবার ভুলেও এইভাবে মারে তো নিঘাত শেষ। সেসব সাত পাঁচ ভাবতে ভাবতে তারা মেলার ভেতরে চলে আসলো। চারিদিকে ভাজা পোড়া খাবারের গন্ধে মোমো করছে। হাজারো দোকানের মেলা একদম জমজমান। হৃদি আর সুব্রত মেলায় ঢুকে এক দৌড়ে একটা কসমেটিকের দোকানে চলে গেল। মিহির পাখি অন্য দোকানে, তাদের পেছনে পাহারা দিতে গেল তুর্য আর রিফাত। এদিকে রিধি আর শুভ্রা পিছনে জমদূতের মতো ঈশান আর শুভ্র দাঁড়িয়েছে। রিধি তো দোকানে ঢুকতে প্রথমে একজোড়া সুন্দর টিকলি পছন্দ করে ফেললো। সে দোকানের আয়নায় সামনে দাঁড়ালো টিকলিটা পরে দেখার জন্য। খুব যত্ন করে টিকলিটা কপালে বসানোর চেষ্টা করছে, কিন্তু আয়না অত উঁচু হয় সে কিছুতেই ঠিকঠাক করতে পারছে না। ওর মনে হচ্ছে একবার লাফ দিয়ে পরে ফেলি, কিন্তু চারপাশে এত মানুষ দেখে সেই সাহস পাচ্ছে না। এইভাবে কিছুটা ধস্তাধস্তি করার পর হঠাৎ রীতি অনুভব করলো কেউ একজন ওকে দুই বগল করে শূন্যে তুলে রেখেছে। রীতি চরম অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো শুভ্র। শুভ্র নির্বিকার মুখ ঘুরিয়ে বলল, তাড়াতাড়ি দেখ, তোর এই ভুটকি শরীর আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না।
রিদি শুভ্রের কথা কানেই তুলল না। কোনো উত্তর না দিয়ে আয়না দেখে চটপট সুন্দর করে টিকলিটা পড়লো। কাজ শেষ হতে শুভ্র ওকে নিচে নামিয়ে দিল। রিদি এবার শুভ্রের দিকে ঘুরে আহ্লাদি গলে গেল, কেমন লাগছে? সুন্দর লাগছে না আমায়? শুভ্র এক পলক নির্লিপ্ত চোখে তাকালো, তারপর টিকলিটা একটু তেড়া করে আছে, ও হাত দিয়ে একটু খুব যত্ন করে টিকলিটা সোজা করলো। ভালো করে খুঁটিয়ে দেখলো খারাপ লাগছে না ভালোই লাগছে। রিদির সাথে সাথে গাল ফুলিয়ে অভিমান বলল, তার মানে কি খুব বেশি ভালো লাগছে না? শুভ্র অস্বাভাবিক বলে বলল, আমার কাছে তোকে ন্যাচারালি বেশি ভালো লাগে। এসব আজগুবি জিনিসপত্র পড়লে আমার বিরক্ত লাগে। হৃদি মুহূর্তের মধ্যে রাগ আগুন হয়ে গেল। সে ঝট করে মাথা থেকে টিকলিটা খুলে আগের জায়গায় ছুঁড়ে মারতে মারতে ধর নেবই না বলে হৃদি গাল ফুলিয়ে অভিমানে গটগট পায়ে করে অন্য পাশের একটি দোকানে চলে গেল। শুভ্র আড়ালে একটু হাসলো। হৃদির এই বাচ্চাদের মতো রাগ ওর বেশ লাগে। ও নিঃশব্দে রিদির ফেলে রাখাও সেই টিকলির জোড়া পকেটে ঢুকিয়ে রাখলো যেন মূল্যবান কোনো সম্পদ। তারপর পাশে দাঁড়িয়ে থাকা ঈশানের দিকে তাকে নিচু স্বরে বলল, ঈশান তুমি শুভ্রার পিছে থাকো, আমি রিদির পিছে যাচ্ছি। ঈশান তেড়া করে ভ্রু নাচে সায় দিল। শুভ্র সরাসরি গিয়ে রিদির ঠিক পিছনে ছায়ার মতো দাঁড়ালো। রিদি তখন মুখ ভার করে হাতের একগাদা ব্রেসলেট উলটপালট করে দেখছে। এদিকে শুভ্রা পড়েছে মহাবিপদ। কাচের চুড়ি পছন্দ করতে গিয়েও হিমশিম খাচ্ছে, কোনোটাতেই মন ভরছে না। হঠাৎ দোকানের এক কোণে এক জোড়া আকাশি রঙের রেশমি চুড়ির দিকে ওর চোখ আটকে গেল। ও তড়িঘড়ি করে চুড়িগুলো হাতে পড়ে হাতটা নেড়েচেড়ে দেখতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে এক জোরালো কণ্ঠ ভেসে আসলো, খুব সুন্দর লাগছে। শুভ্রা চমকে ঘাড় ঘুরে দেখলো ঈশান দাঁড়িয়েছে। সে নিজের হাতটা ঈশানের চোখের সামনে নাচিয়ে উৎসুক হয়ে বলল, সত্যি ঈশান ভাই ভালো লাগছে তো? ঈশান নিলুপ্ত বলল, শুভ্রা আর কোনো রাগঢাক না রেখে সরাসরি আবদার করে বলল, তাহলে এটা আমাকে কিনে দিন। ঈশান একটু ভ্যাবাচাকা খেয়ে আমতা আমতা করে বলে, আমি? শুভ্রা ঠোঁট উল্টিয়ে অসহায় ভঙ্গিতে বলে, হ্যাঁ ভাইয়া, তো আমাকে ফেলে ওদিকে চলে গেলেন আর আমার কাছে তো এখন টাকা নেই। ঈশান কিছুক্ষণ পাথর হয়ে শুভ্রার মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। ঈশানকে এভাবে নিশ্চুপ হয়ে থাকে শুভ্রা ভাবলো লোকটা হয়তো তাকে কিনে দেবে না। ওর মনটা মুহূর্তে দমে গেল। ও চুপচাপ চুড়িগুলো খুলে খুব সুন্দর করে তাকে রেখে দিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। ঈশান ঘোর যখন কাটলো ও দেখলো শুভ্রা অনেকটা দূরে চলে গেছে। ও তড়িঘড়ি করে চুড়িগুলো কিনে নিয়ে শুভ্রার পেছনের পাগলের মতো ছুটলো। এদিকে শুভ্রা অভিমানে মুখ কালো করে মেলায় ভিড় ঠেলে যেদিকে চোখ যায় সেদিকে হাঁটছে। পেছন থেকে ঈশান বারবার বলছে, শুভ্রা শুভ্রা বলে গলা ফাটিয়ে ডাকছে, কিন্তু অভিমানী শুভ্রা একবারও পেছনে তাকাচ্ছে না। ঈশান অনেক কষ্টে ভিড় ঠেলে দৌড়ে শুভ্রার সামনে গিয়ে পথ আগলে দাঁড়ালো। তারপর একটি মেকি রাগ দেখে বলল, কখন থেকে ডাকছি, কানে কি তুলো দিয়েছো, শুনতে পাও না? শুভ্রা একবার অবহেলার চোখে তাকিয়ে কোনো জবাব দিল না। ও পাশ কাটিয়ে আবার গট গট করে হাঁটা ধরল। শুভ্রার এই অবহেলা দেখে ঈশানের কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে গেল। ঈশান শুভ্রার ঠিক পেছনে পেছনে হাঁটতে হাঁটতে একটু তেড়া শুনল, এই যে মহারানী, আমার কাছে কিন্তু এত রাগ মোটেও পছন্দ না। শুভ্রা তবুও কোনো উত্তর দিল না। গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে নিজের মেজাজে গটগট করে সামনের দিকে এগোতে লাগলো। মেলার ভিড় কাটিয়ে একটু ফাঁকা মতো জায়গায় আসতে ঈশান এক লাফে সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে চুড়ির প্যাকেটটা বের করে শুভ্রার চোখের সামনে ধরে বলল, এই নেন আপনার চুড়ি, এখন দয়া করে রাগটা ছাড়ুন। আকাশি রঙের চুড়িগুলো দেখে শুভ্রার চোখের কোণে খুশির ঝিলিক খেলে গেলেও পরক্ষণে আবার মুখটা শক্ত করে ফেলল। ও জেদ দেখি ঈশানের হাতে চুড়িগুলো ঠেলে দিয়ে বলে, লাগবে না, রেখে আসেন যেখানে ছিল। ঈশান এবার সত্যি সত্যি বিরক্ত হলো। কিছুক্ষণ আগে এই চুড়িগুলোর জন্য মেয়েটা প্রায় কেঁদেই দিচ্ছিল, আর এখন কেনার পর বলছে লাগবে না। ঈশান এবার আর কোনো কথা না বাড়িয়ে বেশ সাহসের সাথে শুভ্রার নরম হাতটা খপ করে ধরে ফেলল। শুভ্রা চমকে গিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে ঈশান আরও শক্ত করে ধরল। তারপর এক হাতে চুড়ির পকেট ছিঁড়ে একটা একটা করে রেশমি চুড়ি শুভ্রার হাতে পরিয়ে দিতে দিতে গম্ভীর কিন্তু মায়াবী স্বর বলল, এই নাও পরিয়ে দিচ্ছি, এখন তুমি এগুলো ভেঙে ফেলবে নাকি ফেলে দিবে নাকি ফেরত দেবে সেটা তোমার ইচ্ছে, কিন্তু দয়া করে এইভাবে রাগ করে থেকো না। ঈশানের তপ্ত হাতে স্পর্শ আর চোখের স্থির চাহনি শুভ্রা একদম থমকে গেল। ওর সারা শরীর যেন বিদ্যুৎ থমকে গেল।
ও আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, বরং স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান যখন পরম মমতায় ও ফর্সা হাতের আকাশি চুড়িগুলো পরাচ্ছিল, শুভ্রার মনে হলো ওর সব অভিমান যেন ওই রেশমি সুতোর টানে কোথা হারিয়ে গেল। মেলায় হাজারো শোরগোলের মাঝে শুভ্রা শুধু ঈশানের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। চুড়িগুলো পরা শেষ হলে শুভ্রা মাথা নিচু করে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। ওর ঠোঁটের কোণে তখন অজানা এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে রিদি রাগ করে একবারও ওই দোকানে আবার অন্য দোকানে হুটহাট করছে। তার পিছনে পকেটে হাত ঢুকে ছায়ার মতো হেঁটে যা শুভ্র হেঁটে বেড়াচ্ছে। এক পলকের জন্য হৃদির পিছু ছাড়ছে না। হৃদয় আসলে ইচ্ছে করে এমনটা করছে। শুভ্রকে এভাবে মেলা জুড়ে নাকে খত দিয়ে ঘোরাতে ওর ভীষণ ভালো লাগছে। এক সময় শুভ্র সত্যি বিরক্ত হয়ে কপালে ভাঁজ পড়ল, বলল, কিছু কিনলে কেন? না কিনলে চল এখান থেকে। হৃদি ঠোঁট বাঁকিয়ে অবহেলা শুরু করলো, নিজে তো পারেন কিছু কিনে দিতে, নাকি কিপটিমি? ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম, আপনি তো একটা আস্ত কিপটুস। শুভ্র দাঁতে দাঁত চেপে রেগে ফেটে পড়ে বলল, ফালতু কথা বলবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। কি নিবি বল, আমি কিনে দিচ্ছি। রেদি একটু না দমে ফিক করে হেসে দিয়ে বলল, দাঁত কিনে দেন, কারণ আপনি এ পর্যন্ত থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো বলতে বলতে আমার সব দাঁত ফেলে দিয়েছেন, এখন নতুন দাঁত কিনে দেন। শুভ্রের মুখে স্পষ্ট বিরক্তির ভাঁজ ফুটে উঠল। ও মনে মনে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। এদিকে শুভ্রের এমন নাজেহাল অবস্থা থেকে রিদি মনে মনে বেশ মজা নিচ্ছে। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামনে নিয়ে বলল, ফাজলামি বাদ নিয়ে কী নিবি তাড়াতাড়ি বল। রিদি একটু ভাব নিয়ে একটা চুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। শুভ্র ওর পেছনে দাঁড়িয়ে গম্ভীর মুখে হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, যেন ওর ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। হৃদয় আর চোখে শুভ্রকে একবার দেখে নিয়ে মনে মনে হাসলো। আজ এই হিটলারকে মেলা ঘুরিয়ে ছাড়বে। মেলার ভিড়তে হইচইয়ের মাঝে ওদের খুনসুটি যেন এক অন্যরকম মাত্রা যোগ করলো। শুভ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। হৃদি দিক থেকে চোখ সরাচ্ছে না, যেন এক মুহূর্তে চোখের আড়াল করলে হৃদি কোনো নতুন ঝামেলা পাকিয়ে বসবে। মেলার ভিড় আর শোরগোলের মাঝে হঠাৎ শুভ্রের ফোন বেজে একটা কল এলো। স্ক্রিনে আসতে ম্যানেজারের নামটা ভেসে উঠতে শুভ্রের বিরক্তিতে সীমা রইল না। ও কপালে ভাঁজ ফেলে তড়িঘড়ি করে ফোনটা পকেটে পড়ল। পরক্ষণে কোনো কথা না বলে হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তাকে টানতে টানতে ভিড় ঠেলে রাবেয়া হাসান, ইমন আর সায়রা চৌধুরীর কাছে নিয়ে এলো। মুরব্বীদের কাছে হৃদিকে এক প্রকার শপথ করে দিয়ে শুভ্র তপ্ত চোখে হৃদির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, শোন, অফিসে থেকে জরুরি কল আসছে, কথা বলার জন্য আমাকে একটু দূরে যেতে হবে, তাই আম্মু আর ফুপিদের সাথে থেকো। খবরদার এখান থেকে যদি এক পা নড়িস, তবে তোর পা একদম গুঁড়ো করে দেব। কথাটা বলে হৃদি কোনো উত্তরের তোয়াক্কা না করে শুভ্র ঝড়ের বেগে মেলার ভিড়ের হাওয়ার মাঝে মিলিয়ে গেল। হৃদি একদম অসহায় আর করুণ চোখে সেদিকে তাকিয়ে রইল। আর আম্মু আর মামিরা তখন মহাব্যস্ত থালা বাসন আর হাঁড়ি পাতিলের দোকানে দমাদার নিয়ে। হৃদি মনে মনে গালি দিল, ধুত্তর, আসল আসলাম মেলায় ঘুরতে, মজার মজার খাবার খেতে, এখন আমাকে পাহারা দিচ্ছে এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল। ওর মনটা মুহূর্তে তিতা হয়ে গেল। মন খারাপ করে হৃদি যখন চুপচাপ একপাশে দাঁড়িয়ে নক করছিল, ঠিক তখনই পাশ থেকে এক অচেনা কণ্ঠস্বর ভেসে উঠল, আরে হৃদি না? হৃদি মুখ তুলে তাকালে দেখলো সামনে রাসেল দাঁড়িয়ে। রাসেল হৃদিকে আপাতমস্তক একবার দেখে নিয়ে মুগ্ধ শুনল, ওয়াও, শাড়ি পরেছো, তোমাকে তো আজ দারুণ মায়াবী লাগছে হৃদি। রাসেলের এই মেলায় দেখে হৃদি বেশ অবাক হলো। ও হালকা একটু স্লান এসে সৌজন্য খাতিরে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমাকে এখানে। হৃদি রাসেল হেসে উত্তর দিল, অবাক হচ্ছে তো? আসলে প্রতিবারে আমি এই মেলা আসি, কিন্তু এবারে সে যে হুট করে তোমার দেখা পেয়ে যাব সেটা আমি ভাবতে পারিনি। তা তুমি মেলায় না ঘুরে মরা মানুষের মতো এখানে একলা দাঁড়িয়েছো কেন? বাকিরে কই, শুভ্রা, মিহি, পাখি, ওরা কোথায়? দিদি এক মুহূর্তের জন্য শুভ্রের দেওয়া সেই রক্তচক্ষু আর ওর গুঁড়ো করা হুমকির কথা ভাবলো। তারপর মুখটা আরো ভার করে নিচু স্বরে বলল, ওরা যে কোন দিকে করছে আমি জানি না। রাসেল বেশ উৎসাহী করলো, ও আচ্ছা, একলা দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আমি তোমাকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাই। রীতি আঁতকে উঠে সঙ্গে সাথে সাথে আমতা আমতা, না ভাইয়া, আমি ঠিক আছি, আমার ঘুরতে হবে না, আমি এখানে ঠিক আছে। কিন্তু রাসেল যেন শোনার মতো ছেলেই না। সে হৃদির কোনো ওজোরে আপত্তি না করে, দ্বিধা ও তোয়াক্কা না করে ওর হাতটা খপ করে ধরে ফেলল।
হাতের শক্ত মুঠে রীতিকে এক প্রকার হ্যাঁচকে টান দিয়ে বলল, আরে চল তো। মেলায় এসে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে আছে? রীতি এবার সত্যি ঘাবড়ে গেল। শুভ্র সে রক্তচোখ পা গুঁড়ো করে দেওয়া হুমকি ওর চোখের সামনে সিনেমার মতো ভাসছে। ও ছটপট করে হাত ছাড়ানোর চেষ্টা করতে বলল, না ভাই আমি যাব না, হাত ছাড়েন প্লিজ, আম্মু আমাকে কোথাও যেতে দেবে না। রাসেল আবার মোক্ষম চাল দিল। সে সরাসরি রাবেয়া হাসানের দিকে তাকিয়ে বেশ বিনয়ের সাথে বলল, খালা, রিদি এখন একলা মন খারাপ করে দাঁড়িয়েছে, আমি ওকে একটু মেলাটায় ঘুরিয়ে দিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না, কথা দিচ্ছি একটু পরে ফেরত আসবো। রাবেয়া হাসান তখন হাঁড়ি পাতিলে দরদামে মগ্ন। তিনি রাসেলের দিকে একবার তাকে আশ্বস্ত হয়ে বললেন, আচ্ছা বাবা, নিয়ে যা, তবে সাবধান, মেলায় যে বকাটে ছেলেদের ভিড়, দেখিস এবার কোনো অঘটন না ঘটে। মায়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে রিদি এবার যেন কুকড়ে গেল। ও আবার যাবো না বলে রাসেলের শক্ত মুঠ থেকে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু রাসেল গায়ের জোরেও পেরে উঠল না। রাসেল এক প্রকার জোর করে ওকে ভিড়ের গহীনে টেনে নিয়ে গিয়ে রওনা দিল। হৃদি শুধু মনে মনে দোয়া পড়তে লাগলো, শুভ্র যেন এই দৃশ্য কোনোভাবে না দেখে। দেখলে মেলার মধ্যে আজ হুলস্থুল কাণ্ড ঘটে ফেলবে। চারদিকে মেলা তীব্র হট্টগোল, ধুলোবালি আর মানুষের ঠেলাঠেলি। তার মাঝে হৃদি অনিচ্ছার সাথে রাসেলের সাথে সমানে এগোতে লাগলো। রাসেল শক্ত হাতে ধরে হৃদির কবজিটা লাল হয়ে উঠছে, কিন্তু রাসেলের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। সে হৃদিকে নিয়ে মেলার জাঁকজমকপূর্ণ অংশটার দিকে ভিড় ঠেলে অদৃশ্য হয়ে গেল। শুভ্র মেলা থেকে খানিকটা দূরে একটা বড় বটগাছের নিচে নিরিবিলি ছায়াঘেরা জায়গায় এসে দাঁড়ালো। মেলার হট্টগোল থেকে বেশ অস্পষ্ট শোনা যাচ্ছে। ও গম্ভীর মুখে পকেট থেকে ফোন বের করে ম্যানেজারকে কল করলো। শুভ্রের গলার স্বর শুনে মুহূর্তে অফিসের বসের সেই রাশভারী ব্যক্তিত্ব ফুটে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। ম্যানেজার ওপাশ থেকে বেশ বিনয়ের সাথে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, ডিস্টার্ব করার জন্য দুঃখিত, তবে একটা জরুরি কাজ ছিল। শুভ্র একদম নির্লিপ্ত গলায় বলল, ওয়ালাইকুম সালাম, কাজের কথা বলুন। ম্যানেজার হাসি মুখ বলল, স্যার সব পেপারস রেডি, খুব খুশির খবর হলো অফিসের ওই বড় ডিলটা ফাইনাল হয়ে গেছে, ওরা আমাদের প্রস্তাবে রাজি। শুভ্রের মুখে কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, একদম পেশাদার ভঙ্গিতে বলল, দ্যাটস গুড, তাহলে নেক্সট প্রসেস কি? ম্যানেজার একটু ইতস্তত করে বলল, স্যার এই প্রজেক্টের কন্ট্রাক্ট সাইন করার জন্য আপনাকে একবার সশরীরে দেশের বাড়ি যেতে হবে, ওরা আপনার উপস্থিতি চাচ্ছে। শুভ্র ভুরু কুচকে একটু গম্ভীর হয়ে জানতে চাইল, লোকেশন কোথায়? ম্যানেজার উত্তর দিল, বস কুয়েতে যেতে হবে আপনাকে, ওরা সব অ্যারেঞ্জমেন্ট করেছে। শুভ্র কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা মাথায় পরিস্থিতি চিন্তা করলো, তারপর শান্ত হলো, ঠিক আছে, সব পেপারস রেডি রেখো, আমি ফিরে এসে চেক করে ডেট জানাবো। কথা শেষ করে শুভ্রের মুখে চরম বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। মনে মনে ভাবলো, যত ব্যবসা যত বেশি লাগবে তত বেশি যন্ত্রণাদায়ক। ডিল ফাইনাল করার জন্য কথায় কথায় দেশের বাইরে যেতে জাস্ট বিরক্তিকর। শুভ্রের পিছনে বটগাছের গুড়িতে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। নিজের বিরক্তিটা সামাল দিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কপালের এক পাশ হালকা করে চুলকে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পকেটে ভরে আবার মেলায় হট্টগোলের দিকে হাঁটতে শুরু করলো। মেলায় ভিড় ঠেলে শুভ্র সরাসরি রাবেয়া হাসানের সামনে দাঁড়ালো, কিন্তু সেখানে পৌঁছতে ওর চোয়াল শক্ত হয়ে চোখের দৃষ্টি ধারালো হলো। এদিকে ঠিক যেখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছিল সেখানে রিদি নেই। শুভ্র চারপাশটা একবার তীক্ষ্ণ চোখে দেখে নিল, কিন্তু মেলায় সেই উপচে পড়া ভিড়ে রিদির কোনো চিহ্নই খুঁজে পেল না। শুভ্রের রাগের স্বরটা যতটা সম্ভব স্বাভাবিক রেখে রাবেয়া হাসানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, ফুপি রিদি কই? রাবেয়া হাসান তখনও দোকানে একটা মাটির পাত্র হাতে নিয়ে পরিষ্কার করছিল। শুভ্রের প্রশ্ন শুনে তিনি মুখ তুলে চশমাটা ঠিক করে নিয়ে উত্তর দিলেন, এসেছিস বাবা? তাহলে তুই যাওয়ার পর মেয়েটা মন খারাপ করে একলা দাঁড়িয়েছিল, পরে হঠাৎ রাসেল আসলো, রাসেল ওকে একটু মেলা ঘুরিয়ে দেখার জন্য নিয়ে গেল। শুনে শুভ্রর পুরো শরীর যেন মুহূর্তে শক্ত হয়ে গেল। রাসেল নামটা শুনতে ওর হাতের মুখ পাকিয়ে গেল। রিদি যে ওর সাথে কথা অমান্য করে রাসেলের কাছে গেছে এটা ভেবে ওর মেজাজ চরম তুঙ্গে গেল। শুভ্র কোনো এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে ভিড়ের দিকে পা বাড়ালো রিদি আর রাসেলকে খুঁজে বের করার জন্য। আজ সে একটা বড়সড় ঝামেলা হবে, তা ওর গম্ভীর মুখ দেখে বোঝা যাচ্ছে। শুভ্র পাগলের মতো পুরো মেলা তন্ন তন্ন করে খুঁজছে। মানুষের ভিড় ঠেলে এ মাথা থেকে ও মাথা যাচ্ছে,
কিন্তু কোথাও রিদি বা রাসেলকে পাচ্ছে না। শুভ্রের মাথার ভিতর যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। চৈত্র বৈশাখের কড়া রোদে ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। চুলের গোছা ঘামে লেপ্টে কপালের উপর এসে বসছে। শুভ্র বারবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে, আর ওর চোয়াল রাগে শক্ত হয়েছে। ও কিছুতেই মানতে পারছে না যে এত কড়া করে বারণ করার পর রিদি কিভাবে সাহস পায় ওর কথার অবাধ্যতা। রিদিকে জানে না ওর এই প্রেমিক পুরুষ কতটা হিংসুটে। ও তো হৃদির পাশে অন্য কোনো পুরুষের ছোঁয়াও সহ্য করতে পারে না। বুকের ভিতরটা তীব্র এক যন্ত্রণায় ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, রাগে দুঃখে দম বন্ধ হয়েছে। শুভ্র নিজের মাথায় একটা থাপ্পড় মেরে প্রচণ্ড ক্ষোভে আর হতাশায় নিজের মনে বিড়বিড় করে উঠল। শুভ্র দাঁতে দাঁত চেপে হিস হিস করে রাগী গলে বলে, আই উইল কিল হার। দিদি, তুই একবার খালি আমার সামনে তোর এই অবদ্ধ হওয়ার স্বাদ আমি চিরতরে মিটিয়ে দিব। অনেকক্ষণ ধরে মেলায় তন্ন তন্ন করে খোঁজার পর শুভ্র যখন রাগে ফুঁসতে ফুঁসতে মেলা থেকে বের হওয়ার জন্য পার পেল, ঠিক তখনই হঠাৎ তীক্ষ্ণ চোখ গেল মাঠের এক কোণে নিরিবিলি গলিটার দিকে। সেখানে হৃদির এক পা হাঁটুতে দূরে রাসেল অন্তত নিবিড় যত্ন নিয়ে তার পায়ে পায়েল পরিয়ে দিচ্ছে। হৃদির ঠোঁটের কোণে লেগে থাকা সেই তৃপ্তির হাসিটা দেখামাত্র শুভ্রের মনে কেউ ওর জ্বলন্ত মস্তিষ্কে এক বালতি কেরোসিন ঢেলে দিল। মুহূর্তে শুভ্রের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে উঠল, হাতের মুঠ পাখি এলো, বুকের ভেতরটা তীব্র হিংসা আর অসহ্য ব্যথায় মোচড় দিয়ে উঠল। নিজের ভালোবাসার মানুষকে অন্য কোনো পুরুষের কাছে ও সহ্য করতে পারছে না। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে শুভ্র হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল। শুভ্র সরাসরি বড় বড় পা ফেলে ঝড়ের বেগে রাসেলের সামনে গিয়ে দাঁড়ালো। রাসেল আর রিদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র এক ঝটকায় রাসেলের শার্টের কলার খপ করে ধরে ওকে উপরের দিকে তুলে দিল। শুভ্রের চোখ দুটো তখন টকটকে লাল, কপালের রগগুলো দপদপ করছে। শুভ্র একদম রাসেলের মুখের উপর দাঁতে দাঁত চেপে চরম হুঙ্কারের সাথে, তোকে বলেছিলাম না হৃদির থেকে দূরে থাকবি, বলেছিলাম না আমার জিনিসের দিকে নজর দিবি না, তারপর তোর কলিজার সাহস কী করে হয় ওকে টাচ করা? আই উইল কিল ইউ। রাসেল ব্যথায় কুঁকড়ে গিয়ে কোনোরকম নিজেকে সামনে নিয়ে বলে, কী বলছো তুমি ব্রো, পাগল হয়ে গেছো নাকি? শুভ্র চোখ মুখ তখন খুনি নেশা। ও রাসেলের শার্টের কলারটা আরও এক প্যাচ ঘুরিয়ে শক্ত করে ধরল, যেন রাসেলের দম বন্ধ হয়েছে। শুভ্র দাঁতে দাঁত চেপে হেসে বলল, হোয়াট এভার আই অ্যাম, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। তোকে ওয়ার্নিং করেছিলাম না হৃদির থেকে দূরে থাকবি? ডিডন্ট আই টেল ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম হার? তোর সাহস দেখে আমি নিজেই অবাক হচ্ছি। তোর হাত দিয়ে টাচ করছে রেখে, এই হাত দিয়ে না, তারা দেখাচ্ছি তোকে। বলে শুভ্র বিদ্যুৎ গতিতে রাসেলের ডান হাতটা সজোরে মুচড়ে দিল। হাড় কর্মর করার মতো শব্দ হলো রাসেলের। রাসেল যন্ত্রণায় বাঘের মতো আর্তনাদ করে উঠল, আর মুখটা নীল হয়ে গেল ব্যথায়। দিদি ভয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে ভয়ে অস্ফুট বলল, ভাইয়া কি এসব, কি পাগল হয়ে গেছেন? প্লিজ ছেড়ে দিন। শুভ্রের কানে তখনও কোনো কথা ঢুকছে না। ওর মাথায় তখন একটাই চিন্তা, এদিকে কেন ছিল। এদিকে রাসেল আর সহ্য করতে পারল না। অপমানে আর ব্যথায় ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও শুভ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার করে বল, ব্রো, তুমি কিন্তু আমার সাথে অনেক বেশি করছো। বড় ভাই বলে রেসপেক্ট করে দিকে সবসময় ছাড় দিব না। শুভ্র মুহূর্তের মধ্যে ওর হাত ছেড়ে দিল। ওর ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্য হাসি ফুটে উঠল, যা রাসেলে কথা বলার সাহসের চেয়ে বেশি ভয়ানক। শুভ্র ওর একদম নাকের কাছে মুখ নিয়ে স্থির চোখে তাকিয়ে বলল, ও রিয়েলি? হোয়াট ইউ উইল ডু? মারবি আমায়? ডু ইউ থিঙ্ক ইউ ক্যান টাচ মি? রাসেলের তখন অপমানে দিশেহারা। ও নিজের শার্টের গলা ঠিক করতে করতে রক ফুলে বলল, আমাকে মারলে আমি মারবো, কাউকে বিনা কারণে মারার রাইট তোমার নেই। শুভ্র হাত যেন কথা বলার আগে শুরু করেছে। রাসেল কথা শেষ হওয়ার আগে শুভ্র সজোরে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেলায় সেই হইচইয়ের মাঝে থাপ্পড় শব্দটা এত জোরে শোনালো, শুভ্র তাচ্ছিল্য স্বরে হুঙ্কার দিয়ে বলল, আই জাস্ট লাভ ইউ। নাও হোয়াট? মারবি মাই? মার, শো মি ইয়োর গার্ডস। রাসেল এবার হিতাহিত জ্ঞান আর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলো, দাঁতে চেঁচড়ে, এবার কিন্তু সত্যি সত্যি অনেক বেশি হয়ে যাচ্ছে শুভ্র ভাই।
আমি আর সহ্য করব না। শুভ্র চোখে মুখে তখন পৈশাসিক আনন্দ। ও নিজের কলারটা একটু আলগা করে দিয়ে বলল, ইয়েস, আই আই অ্যাম ডুইং টু মাচ, সো হোয়াট, কাম অন হিট মি। রাসেল আবার নিজেকে ধরে রাখতে পারল না। ও পুরোপুরি শক্তি দিয়ে শুভ্রের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শুভ্র তা আগেই ঠিক ছিল। রাসেলের এলোপাতাড়ি ঘিলুহীন আক্রমণ শুভ্রকে খুব একটা কাবু করতে পারল না। বরং শুভ্র দক্ষ হাতে রাসেলের প্রতিটা আঘাত এড়িয়ে গিয়ে পাল্টা মাত দিতে শুরু করলো। শুভ্রের এক একটা ঘুষি যেন হাতুড়ের মতো রাসেলের গায়ে গিয়ে পড়ছে। রাসেল মার দেওয়ার সুযোগ পাচ্ছেই না। উল্টে শুভ্র ঝড়ের গতিতে মারের নিচে পিষ্ট হতে শুরু করলো। হৃদি এই ভয়ানক দৃশ্য দেখে আতঙ্কে নীল হয়ে গেছে। ও দু হাত নিজের মাথায় চেপে ধরে চিৎকার করলে, ভাই স্টপ, প্লিজ স্টপ। রাসেল ভাইকে ছাড়েন, ও মরে যাবে, কেউ এদের থামান। কিন্তু শুভ্র তখন হিতাহিত জ্ঞান শূন্য। ওর কানে হৃদের আত্মনাদ পৌঁছালো না। ও রাসেলকে মাটির সাথে মিশিয়ে দিয়ে একের পর এক ঘুষি মারতে লাগলো। কয়েক মুহূর্তের মাঝে রাসেলের নাক আর মুখ ফেটে রক্ত বের হতে শুরু করলো। ধস্তাধস্তি এক পর্যায়ে শুভ্র নিজের ঠোঁট কেটে গেছে। কিন্তু সেদিকে ওর বিন্দুমাত্র খেয়াল নেই। মেলার সেই চঞ্চল পরিবেশ নিমেষে থেমে গেল। এক বিশাল ভিড় জমে গেছে চারপাশে, কিন্তু এগিয়ে আসার আর সাহস পাচ্ছে না। শুভ্র সেই চণ্ডাল রূপ দেখে সবাই ভয়ে পিছিয়ে যায়। কেউ কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ দূর থেকে ফিসফিস করছে। শুভ্রের চাহনি দেখে কেউ থামানোর কথা চিন্তা করছে না। রাসেল তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ছে। নিঃশ্বাস নিতেও ওর কষ্ট হচ্ছে। মেলায় বীভৎস ওই শরীরে মাখামাখি। এই বীভৎস দেখে রিদিয়া চুপ থাকতে পারল না। ও আতঙ্কে আর রাগে শুভ্রের সামনে দাঁড়িয়ে চিৎকার করল, শুভ্র ভাইয়া, আপনি কিন্তু এবার অনেক বেশি করে ফেলছেন। এটা কোন ধরনের আচরণ? একটা মানুষকে এভাবে পশুর মতো মারতে আপনার একটু বিবেকে বাঁধল না? শুভ্রর কপাল বেয়ে ঘাম ঝরছে, এলোমেলো চুলে গোছা চোখের উপরে এসে পড়ছে। হৃদির মুখে রাসেলের জন্য ওকালতি শুনে ওর ভেতরে হিংস্র সত্তাটা যেন আরো দ্বিগুণ জ্বলে উঠল। ও বন্য পশুর মতো হিংস্র চোখে হৃদির দিকে তাকালো। শুভ্রের নজর পড়ল হৃদির পায়ের দিকে, যেখানে রাসেলের পরিহিত সেই রূপালী পায়েলটা এখনো চকচক করছে। শুভ্র এক পায়ে হৃদির সামনে গিয়ে ও দু গাল সজোরে চেপে ধরল। ওর আঙুলে চাপে হৃদির নরম ফর্সা গাল মুহূর্তে লাল হয়ে উঠল। শুভ্র একদম হৃদির চোখের উপর চোখ রেখে হেসে হেসে বলে, কেন কষ্ট হচ্ছে রাসেলের জন্য? ইট ইজ ইউর হার্টিং ইউ সো মাচ? হৃদির গালে ব্যথায় কুকিয়ে উঠল, চোখ বন্ধ করলো, ও কাঁপা কাঁপা করলো বললো, একটা মানুষকে এভাবে অকারণে মারলে কার না খারাপ লাগে? আপনি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছেন? কেন মারলেন রাসেল ভাইকে? কি করেছেন উনি? শুভ্র হৃদির গাল আরো জোরে চেপে ধরে চেহারা একদম মুখের কাছে নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস মুখ আছড়ে পড়ছে। শুভ্র চিৎকার করলো, ও সিরিয়াসলি? সো ইউ আর ফিলিংস পেইন? পরপুরুষের জন্য খুব মায়া হচ্ছে তো, তাই না? একটু আগে তো দেখলাম খুব যত্ন করে পায়েল পরিয়ে দিছিল। তা পরপুরুষের ছোঁয়া আর তার দেওয়া গিফট নিতে খুব ভালো লাগে বুঝি? শুভ্রের এই কথাটা হৃদির একদম নারীত্বের সম্মানে আঘাত লাগলো। পরপুরুষের ছোঁয়া ও চরিত্র এমন কদর্য কথা শুভ্রের মুখে শুনবে সেটাও কল্পনা করেনি। হৃদি নিজেও জানলো না ঠিক কী করে ফেলছে। অজান্তে শুভ্রের হাত থেকে নিজের গাল ছাড়িয়ে নিয়ে ঠাস করে শুভ্রের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সেই থাপ্পড়ে যেন পুরো পৃথিবী, আকাশ বাতাল, নদী নালা সব কিছু এক মুহূর্তে যেন প্রলয়ঙ্কারী তুফান শুরু হয়ে গেল। মেলার সেই শোরগোলের মধ্যে এক বীভৎস নিস্তব্ধতার রূপ নিল। হৃদি কী করে ফেলছে সেটা বুঝতে না পারে মুহূর্তে হাত নামিয়ে ফেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে তোতলা সে বলল, শুভ্র ভাইয়া, আমি জানি না কি করলাম, বিশ্বাস করুন। আমি শুভ্র নিজে একদম পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। বড় হবার পর আজ পর্যন্ত তার বাবাও কোনোদিন ভুলের জন্য তার গায়ে হাত তোলে না। আর দিদি কিনা এই ভরা মেলায় সবার সামনে তার গায়ে হাত তুলে, তাও কেন? কারণ শুভ্র তাকে পরপুরুষের থেকে দূরে থাকতে বলছে। শুভ্রের মাথা তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, সে কেন এমন করে? সে তো শুধু সহ্য করতে পারে না হৃদিকে, পাশে অন্য কোনো ছেলেকে। হৃদি কেন ওর এই পাগলামিটা বোঝে না? কেন ওকে বোঝার চেষ্টা করে না? এসব ভাবতে শুভ্রের ভেতরের দহনটা যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেল। অপমানের আগে অন্ধ হয়ে শুভ্র হাত তুলল হৃদির গালে, স্পষ্ট মারার জন্য। হৃদি ভয়ে কুঁকড়ে গিয়ে সাথে সাথে চোখ দুটো শক্ত করে চেপে ধরল। ও ভাবলো আজ বুঝি ওর শেষ রক্ষা নেই, কিন্তু না।
শুভ্রের হাতটা হৃদির গালে ঠিক ইঞ্চিখানেক দূরে এসে মাঝপথে থেমে গেল। শুভ্র পারল না। নিজের ভালোবাসার গায়ে এবার আঘাত করার শক্তি ওর হলো না। তবে হাতটা সরিয়ে নিল, বরং হৃদির নরম গালটা হাতের মুঠে শক্ত করে চেপে ধরল। ব্যথায় হৃদির মুখটা কুঁচকে গেল। শুভ্র একদম হৃদির মুখের উপর ঝুঁকে পড়ে দাঁতে দাঁত চেপে চড়াও আক্ষেপে বলল, I could hit you. I don't know how, but today my heart didn't let me hurt you. You stopped me from hurting you. কথাটা বলে শুভ্র হৃদিকে সজোরে একটা ধাক্কা মারল। নিজের ঠোঁটের কোণে জমে বাঁধা রক্তটুকু হাতের উল্টো ফুট দিয়ে মিশতে এবং মেলা এবং মানুষের ভিড় ঠেলে ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। শুভ্র চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ভিড়ের মানুষগুলো একে একে সরতে শুরু করলো। ওদিকে রাসেল অনেক মানুষ মিলে ধরাধরি করে মাটি থেকে তুলে সোজা করে দাঁড় করলো। দিদি ওখানে একদম পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চারপাশে পৃথিবী যেন হঠাৎ থমকে গেছে। মাথার ভেতরটা ভোঁ ভোঁ করছে। ও শুধু ভাবছে কি থেকে কি হয়ে গেল। একটু আগেই তো সব ঠিক ছিল। শুভ্র ওর টিকলি সোজা করে দিচ্ছিল, ওর সাথে রাগ অভিমানে খুনসুটি। তাহলে হঠাৎ করে এমন হলো? সবচেয়ে বড় প্রশ্নটা হৃদি নিজের কাছে। তার হাতটা শুভ্রর গায়ে কীভাবে উঠলো? কীভাবে তার কলিজাটা আজ এত বড় হয়ে গেল যে শুভ্রের মতো একটা মানুষকে সবার সামনে থাপ্পড় মারল? মেলা থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টো হয়ে গেল। বাড়ির গুমোট পরিবেশ তখন এক চরম উত্তেজনা। শুভ্র যে মেলা থেকে কখন বেরিয়ে গেছে সেটা কেউ জানে না। তবে শুভ্র যেভাবে সবার সামনে রাসেলকে মেরেছে তা শুনে সোহান চৌধুরী ভীষণ কেঁপেছে। তার রাগ যেন থামছেই না। ড্রয়িং রুমে দাঁড়িয়ে সোহান চৌধুরী রাগী গলে চিৎকার করছে, রাসেল তাকে সব বলেছে, শুভ্র তাকে শুধু রীতির জন্য মেরেছে। এই কথা শুনে সোহান চৌধুরীর মনে সন্দেহ দানা বাঁধিছে। তিনি মনে মনে হৃদির জন্য শুভ্র এত বড় কাণ্ড করবে। হৃদির সাথে ওর কি সম্পর্ক? বাড়ির সবাই মেলায় ক্লান্তি আর মগজের চিন্তা ছেড়ে ড্রয়িং রুমে সবাই শরীর ছেড়ে দিল। কিন্তু সবার মাঝে হৃদি একদম চুপচাপ। সে ধীর পায়ে ভেতরে আসলো। তাকে দেখেই যেন দেহটা চলছেই না, কিন্তু প্রাণটা অন্য কোথাও পড়ে আছে। ও কি যেন করছে তা ভেবে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এদিকে ঈশান অস্বস্তি হয়ে বাড়ির বাইরে বেরোতে শুভ্রের নাম্বারে বারবার কল দিতে লাগলো, কিন্তু প্রত্যেকবারে ওপাশ থেকে যান্ত্রিক কণ্ঠটি ফোন বন্ধ। ঈশান কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, হোয়াট ইজ গোয়িং অন? বস এইভাবে রাসেলকে মারবে এটা আমি ভাবতে পারিনি। ঈশান নিজেও অবাক হয়েছে। শুভ্র এখন কোথায় থাকতে পারে? দিন শেষে রাত নামলো, আর রাতের সাথে বাড়ির সবার দুশ্চিন্তা পাল্লা দিয়ে বাঁধতে লাগলো। শুভ্র এখনো ফেরেনি। ওর ফোনটা সেই দুপুর থেকে বন্ধ। বাড়ির মুরব্বীরা সবাই চিন্তিত মুখে বসে আছে। কেউ বলতে পারছে না শুভ্র কোথায় আছে। সব থেকে খারাপ অবস্থা হৃদির। তার ওর মনটা তপ্ত কড়াইয়ের মতো ছটফট করছে। কোনো কিছুই শান্তি পাচ্ছে না সে। ও নিজের পায়ের দিকে তাকিয়ে দেখল রূপোর পায়েলটা এখনো পায়ে লেগেছে। হৃদির কাছে এটা এখন বিষাক্ত মনে হচ্ছে। মুহূর্তের মধ্যে এক টানে পা থেকে পায়েলটা খুলে ফেলল। মনে মনে রাসেলকে এক গাদা গালি দিল। ওই পায়েল তো নিতে চায়নি, রাসেল তো জোর করে দিল। অথচ সামান্য জিনিসের জন্য কত বড় কিছু হয়ে গেল। রাত 12টা বাজে। চৌধুরী ভাই থমথমে ড্রয়িং রুমে কারো চোখে ঘুম নেই। সবার চোখে মুখে জমাট দুশ্চিন্তার ছাপ। শুভ্র এখনো বাড়ি ফেরেনি। এই অনিশ্চয়তার জন্য সবাইকে তিলে তিলে কুড়ে খাচ্ছে। সোহান চৌধুরী ড্রয়িং রুমে পায়চারি করছেন আর রাগে উত্তেজনা বারবার বলছেন, কি হয়েছে ওর? এইভাবে আমাদের টেনশনে ফেলে রাখছে, একটা ফোন পর্যন্ত রিসিভ করার প্রয়োজন মনে করছে না। বাড়ির সবাই পাথরের মতো নিশ্চুপ হয়ে সোফায় বসে আছে। সায়রা চৌধুরী এক কোণে বসে সবটা লক্ষ্য করছেন। তিনি মনে মনে নিশ্চিত যে দিদির সাথে আজ নিশ্চিত বড় কিছু ঘটেছে, নয়তো শুভ্র এতটা অনিয়মে আচরণ করতো না ছেলের জন্য। সবার এই উৎকণ্ঠার মাঝে হঠাৎ সদর দরজায় কবাট নেড়ে উঠল। ধীর পায়ে প্রবেশ করলো শুভ্র। সবাই একসাথে চট করে দরজার দিকে তাড়ালো। শুভ্রকে দেখা মাত্র সবার বুকটা ধক করে উঠল। ওর চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপালে উপরে আছড়ে পড়ছে। চোখ দুটো অনিদ্রায় চরম ক্ষোভে টকটকে লাল হয়ে গেছে। শুভ্র কাউকে কোনো কথা বলার সুযোগ দিল না। এমনকি ড্রয়িং রুমে সবাইকে এইভাবে থাকতে দেখে সেও নির্বিকার। ও সরাসরি নিজের রুমের দিকে
হাঁটা দিতে পিছন থেকে সোহান চৌধুরী গলা কড়া গলায় হুঙ্কার ছাড়লেন, কোথায় গিয়েছিলি তুই? আমরা যে সবাই এখানে দাঁড়িয়েছি তা কি দেখতে পাচ্ছিস না? কিছু না বলে হুট করে এসে রুমে চলে যাচ্ছিস। ফোন দিলাম, ফোনটাও বন্ধ বললো। শুভ্রের পায়ের গতি থমকে গেল। ও খুব ধীর গতিতে ঘাড় ঘুরে বাবার দিকে তাকালো। ও চাহেনি আজ যেন অদ্ভুত আর জেদ ও শূন্যতা। ও একদম নিষ্প্রিয় গলে উত্তর দিল, একটা কাজ ছিল, ব্যস্ত ছিলাম তাই ধরিনি। এখন এইভাবে মাঝরাতে দাঁড়িয়ে না থেকে সবাই ঘুমান বলে শুভ্র হাঁটা ধরলো। সোহান যাদের পুনরায় গলা চড়ে বলল, তা বুঝলাম, তা তুই রাসেলকে এভাবে মেরেছিস কেন? শুভ্র পুরো শরীর ঘুরিয়ে দাঁড়ালো, মাথা নিচু করে ঘাড় তেড়া করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে নিজেকে সামলাচ্ছে, তারপর অন্তত শীতল গলায় জবাব দিল, হাত চুলকাচ্ছে তাই মেরেছি। ছেলের এমন উদ্ধতপূর্ণ কথা শুনে সোহান চৌধুরীর ধমনীতে রক্ত টকবক করে উঠল। তিনি এক পা সামনে এগিয়ে এসে বললেন, শুভ্র, আমি তোর বাবা হই, ঠিক করে কথা বলো আমার সাথে। তোর এই বেয়াদবি দিন দিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। শুভ্রের মুখটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। ওর চেহারায় চরম অপসাদের ছাপ। ও দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে কিন্তু দৃঢ় গলায় বলল, ভালো লাগছে না আব্বু, আমি এখন কথা বলতে চাচ্ছি না। সোহান চৌধুরী আর কথা বাড়ালেন না। তার গুমন মুখ দেখে বোঝা গেল তিনি কতটা ক্ষুদ্র। শুভ্র কারো দিকে ফিরেও তাকালো না। শুভ্র ঝড়ের বেগে সোজা নিজের রুমে চলে গেল। সায়রা চৌধুরী আর স্থির থাকতে পারল না। অস্থির মনে ছেলের পিছন পিছন রুমে ঢুকলেন। রিদি এতক্ষণ ড্রয়িং রুমে এক কোণে মূর্তির মতো দাঁড়িয়ে সবটা দেখছিল। ও স্পষ্ট খেয়াল করছে শুভ্র একবারও জন্য তার দিকে তাকায়নি। এমনকি যাওয়ার সময় ওর পাশ দিয়ে গেলেও শুভ্র এমন একটা ভাব করলো যেন রিদি সেখানেই ছিল না। রিদির বুক ফেটে কান্না আসছে, গলার কাছে দলা পাকানো কষ্ট আটকে গেছে। ওর খুব ইচ্ছে করছে শুভ্রের কাছে ক্ষমা চাইতে, হাজারটা কথা বলতে, কিন্তু শুভ্রের পাথরের মতো শীতল রূপ দেখে এগোনোর সাহস পাচ্ছে না। শুভ্র নিজের রুমে ঢুকে এক ঝটকায় গায়ে রক্তমাখা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেলা, আলমারি খুলে অস্থির হাতে টি শার্ট আর ট্রাউজার বের করলো। ঠিক তখনই সায়রা চৌধুরী রুমে প্রবেশ করলেন। তিনি শুভ্রের বিধ্বস্ত চেহারার সামনে গিয়ে দাঁড়ালেন, খুব নরম স্বরে জিজ্ঞেস করলেন, কী হয়েছে তোর? এইভাবে রেগে আছিস কেন? রাসেলকে ওভাবে মারার কারণটা কি? শুভ্র মায়ের দিকে একবারও তাকালো না। কাপড়গুলো হাতে নিয়ে মুখ ঘুরিয়ে অন্তত নিচু ধরা গেল, আম্মু আমার ভালো লাগছে না, আমি এখন কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। সায়রা চৌধুরীর ছেলের চোখের কোণে জমে থাকা রক্তভ চোয়াল কঠিন ভঙ্গি দেখে বুঝলেন জোর বৃথা। তিনি আবারও কিছু বলতে চাইলেন, কিন্তু শুভ্র তাকে পুরোপুরি উপেক্ষা করে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। সায়রা চৌধুরী অপলক কিছুক্ষণ দরজা দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। দীর্ঘ আধ ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে শুভ্র যখন বেরোলো, দেখলো রুমে রিফাত, তুর্য, রিফাত আর ঈশান বসে আছে। ওদের চোখ মুখে রাজ্যের প্রশ্ন, কিন্তু শুভ্র নির্বিকার ভঙ্গি দেখে সবাই কেমন যেন কুঁকড়ে যাচ্ছে। শুভ্র কারো দিকে ফিরে তাকালো না, একদম নিঃশব্দে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গায়ের টি শার্টটা তখন শহরে হিমেল পরশে কিছুটা ঠান্ডা হয়েছে। ও খুব ধীরে লয়ে চোয়াল নিয়ে নিজের চুলগুলো মুছতে লাগলো, যেন রুমে ও একা ছাড়া কেউ নেই। রিফা তার ধৈর্য ধরতে না পেরে কিছুটা এগিয়ে এসে শুভ্রের কাঁধে হাত রাখলো। খুব নিচু স্বরে চিন্তা গলায় জিজ্ঞাসা করলো, কী হয়েছে তোর? রাসেলকে এইভাবে মারলি কেন? এমন কি করেছিল? শুভ্র কোনো উত্তর দিল না। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে নিষ্প্রিয়ভাবে চুল মুছতে লাগলো। ওর এই জমজমা নীরবতা রিফাতকে বুঝিয়ে দিল, এই ঘাটতারা একগুঁয়ে ছেলেটা আকাশ পাতাল এক করে ফেললেও মুখ খুলবে না। ওর বুকের ভেতরটায় কিসের দাবানল জ্বলছে তা জানার সাধ্য কারো নেই। অগত্যা কোনো কথা বাড়াল না। গুমোট এক অস্বস্তি নিয়ে রিফাত, তুর্য আর ঈশান যার যার জায়গায় শুয়ে পড়ল। পুরো রুমে আলো নিভে গেল। শুভ্র ধীর পায়ে হেঁটে ব্যালকনিতে এসে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় তখন চৌধুরী বাড়িকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ও পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিল। সিগারেটের শুভ্র নিয়মিত খায় না, তবে যখন ও প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কিংবা মনের গহীনে খুব বেশি চোট পায়, তখন নিকোটিনের ধোঁয়াকে নিজের একমাত্র সঙ্গী মনে করে। অন্ধকারে সিগারেটের লাল আগুনটা আগুনের লাভার মতো ধক করে উঠল করে জ্বলছে। শুভ্র লম্বা একটা টান দিয়ে বুক ভর্তি ধোঁয়া
ফুসফুস করে জমা করলো। তারপর অন্তত ধীর গতিতে সেই ধোঁয়া আকাশের দিকে ছাড়িয়ে দিল। ধোঁয়া কুণ্ডলে বাতাসে মিলিয়ে গেল। রাতে সে নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর শুভ্রের কানে এসে আসার পড়ল। শুভ্র ভাই, আপনি সিগারেট খান? হৃদির সেই চিরচেনা কণ্ঠটা কানে আসতে শুভ্র চমকে উঠল। এই মুহূর্তে হাতের সিগারেটটা নিচে ফেলে দিয়ে পায়ের নিচে পিষিয়ে দিল। ঈশান ছাড়া বাড়ির কেউ জানে না শুভ্র সিগারেট খায়। এদিকে হৃদি শুভ্রকে এইভাবে অন্ধকারে সিগারেট খেতে দেখে এক নতুন শুভ্রকে আবিষ্কার করলো। ও কখনো কল্পনা করেনি যে শুভ্র সিগারেট খায়। আজ অদৃশ্য এই দৃশ্য দেখে নিজেকে চোখকে বিশ্বাস করতে পারছে না। শুভ্র বড় বড় শ্বাস ফেলে ব্যালকনি গ্রিলটা শক্ত করে খামচে ধরলো। ও হৃদির দিকে না তাকিয়ে বরফ শীতল করে বলল, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, গেট আউট। শুভ্রের কণ্ঠে সেই হারহিম করা সুর শুনে হৃদির কলিজা কেঁপে উঠল। শুভ্র যে তার উপর কতটা চরমভাবে রেখেছে তার প্রমাণ এখন স্পষ্ট। হৃদি তবুও এক বুক সাহস বেঁধে দুপা এগিয়ে গেল। তার খুব করুণ গেল বলল, শুভ্রভাবে বিশ্বাস করুন, আমি কিভাবে মারলাম আমি নিজেও জানি না। আমি জাস্ট বুঝতে পারিনি হাতটা কিভাবে উঠে গেল। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। শুভ্র এবার দাঁতে দাঁত চিপে হেসে হেসে বলল, ওর চোয়াল রাগে শক্ত। ও আবার বলল, তুই যাবি এখান থেকে? তোকে এখন আমার জাস্ট সহ্য হচ্ছে না। তুই করে মার খেতে না চাইলে এখনই এখান থেকে চলে যা। হৃদির বুকের ভেতরটা ভয়ে থরথর করে কাঁপছিল, কিন্তু শুভ্রের এই অবহেলা সহ্য করার চেয়ে মার খাওয়াকে সহজ মনে হলো। ও এবার সাহস করে প্রায় কেঁদে ওটা ভাঙা কণ্ঠে বলে, যাবো না। মারতে চান তাহলে মারেন। যদি আমাকে মেরে আপনার বুকের ভেতর রাগটা একটু কমে তাহলে মেরে সব মিটিয়ে নিন, কিন্তু দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে রাগ করে থাকবে না। আপনার এই চুপ থাকাটাকে আমি সহ্য করতে পারছি না। হৃদির প্রতিটি শব্দ শুভ্রের বুকের ভেতর ক্ষতটা যেন নুনের ছিটে দিচ্ছিল। ওর ভেতরটা যেন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তেমন রাগে শরীর রিরি করেছিল। শুভ্র কিছু না বলে নিজের আহ, ঠোঁটটা দাঁতে দাঁত চেপে কামড়ে ধরল। সে আপ্রাণ চেষ্টা করছে নিজের ভিতরে আগ্নেয়গিরিটাকে শান্ত করার। শুভ্রকে এভাবে পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভেতরটা পাথর হয়ে গেল। ও খুব আলতো করে শুভ্রের কাঁধে হাত রেখে কান্নামাখা কণ্ঠে বলে, কথা বলবেন না, প্লিজ মাফ করে দিন। আমি তো বলছি আমি নিজেও জানি না আমি কি করছি। আপনি যখন আমাকে বললেন পরপুরুষের ছোঁয়া পেতে আমার ইচ্ছে করে, তখন আমার কেমন জানি লাগলো, তাই হাতটা উঠে গেল। আচ্ছা শুভ্র ভাই, আপনি এমন কেন? এই ভালো তো এই রাখ, আবার কখনো আমাকে কারো পাশে দেখতে পায় না, এসব কেন করেন? ইউ ডোন্ট ইভেন লাভ মি। যাকে ভালোবাসেন না তার জন্য এমন পাগলামি করেন কেন? হৃদির শেষ কথাগুলো শুনে শুভ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। ও হৃৎপিণ্ড ঠিক মাঝখানে যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। হৃদি জানে না ঠিক কতটা ভালোবাসে শুভ্র তাকে, কিন্তু পরক্ষণে শুভ্র নিজেকে শক্ত করে নিল। ওর চোখে মুখে আবারও পাথরের মতো কঠিন হয়ে উঠল। হঠাৎ করে কথা না বলে হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগে হৃদিকে হিড় হিড় করে টেনে রুমের দরজা বাইরে থেকে বাইরে করে দিল। তারপর দরজার এপাশ থেকে চরম আক্ষেপ আর যন্ত্রণায় ফেটে পড়ে বলল, জাস্ট লিভ রিপ্তি, তুই আমার সামনে আসিস না। তোকে দেখলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। আই ফিল লাইক কিলিং ইউ অ্যান্ড দ্য কিলিং মাই সেলফ। বলে শুভ্র হৃদির মুখের উপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার এপাশে হৃদি একদম নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে। ওর চোখ ফেটে টপ টপ করে অশ্রু গড়িয়ে উঠল। বুকের ভেতরটা যে কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত কুচি কুচি করছে। হৃদির মনে হচ্ছে ওর চারপাশটা বাতাস ফুরিয়ে আসছে। দম বন্ধ করে এক যন্ত্রণা নিঃশ্বাস নিতে ওর ভীষণ কষ্ট লাগছে। ওদিকে শুভ্র দরজাটা লাগিয়ে দিয়ে ওপাশে ধপ করে মেঝেতে বসে থাকে। দরজায় পিঠ থেকে ও দুই হাত নিজের মাথার চুলগুলো পাগলের মতো খামচে দিল। কষ্ট হচ্ছে, অসহ্য কষ্ট হচ্ছে। রিদি তাকে মেরেছে, খুব অভিমান হচ্ছে। রিদি আর কোনো কথা রাখে না। হাজারবার নিষেধ করার পরও রাসেলের সাথে কথা বলে। প্রিয় মানুষটার দেওয়া আঘাত যে কতটা বিষাক্ত হতে পারে সেটা শুভ্র আজ প্রতিটা নিঃশ্বাস টের পাচ্ছে। শুভ্র শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, চাইলেও হৃদের মতো শব্দ করে ডুকরে কাঁদতে পারছে না। ও নিজের চুলগুলো আরো জোরে মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে, কেন পাগল বানাইছিস তুই আমাকে?
হোয়াট আর ইউ ডুইং দিস টু মি? আমাকে কি তুই রাস্তার পাগল বানানোর কোনো ধান্দা করছিস? আই অ্যাম জাস্ট গেইং ক্রেজি রিজি। আই সোয়ার আমি ইচ্ছে করে তোকে মেরে আমি নিজেও মরে যাই। রিদি কাপা হাতে চোখের জল মুছে অন্তত বিধ্বস্ত অবস্থায় ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে গেল। ওর বুকের ভেতরটা চিনচিন ব্যথায় বারবার মুচড়ে গেল। ও রুমে ঢুকতে শুভ্রা ওকে দেখে একদম আটকে উঠল। শুভ্রা বিছানা ছেড়ে এসে রিদির দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে, কিরে এত রাতে কোথায় গিয়েছিলি তুই? তোর চোখ মুখ এমন লাল কেন? চোখে পানি দে রিদি। কি কি হয়েছে? রিদি তড়িঘড়ি করে ওড়নার আঁচলে চোখের নোনা জলটুকু মুছে নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ধরা করলো কিচ্ছু হয়নি। হঠাৎ চোখে কিছু একটা পড়েছে হয়তো। শুভ্রা ভুরু কুঁচকে রিদির বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। ওর এই অজুহাত শুভ্রার কানে একদম ঢুপে টিকলো না। ও কিছুটা সন্ধিহান গলে প্রশ্ন করলো, কিন্তু তোর চোখ দুটো তো জবা ফুলের মতো লাল হয়েছে, সত্যি করে বলতো কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে কি? হৃদি এবার বিরক্তি ভান করে যাতে শুভ্র আর কথা না বাড়ায় ও শুকনো ঢোকলে বলে, আরে তুই শুধু শুধু জেরা করছিস কেন? বললাম তো কিচ্ছু হয়নি, এমনি ধুলোবালি লেগে চোখ জ্বালা করছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে রে, কাল সকালে কথা হবে। গুড নাইট সোনা। বলে রিদিকে বিছানার দিকে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। শুভ্রা একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট অফ করে রিদির পাশে শুয়ে পড়লো। অন্ধকারের ঘরে হৃদের চোখে এক ফোঁটা ঘুম নেই। ওর বুকের ভেতরটা চিনচিন ব্যথায় বারবার মুচড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ মনের সাথে লড়াই করতে করতে একসময় ক্লান্তিতে ওর চোখের পাতা দুটি লেগে গেল। নিশ্ছিদ্র অন্ধকারে ঘেরা এই ব্যালকনিতে দাঁড়িয়ে হৃদি আর শুভ্র, চারপাশটা কেমন হারিম করে নিস্তব্ধ। হৃদি দুকড়ে কাঁদতে কাঁদতে শুভ্রর একদম কাছে একদম চাইতো। ও মিনিতে সব বলল, শুভ্র ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন, এভাবে দূরে সরে রাখবেন না। কিন্তু শুভ্র পাথরের মতো হিমশীতল হয়ে দাঁড়িয়েছে। ওর চোখে আজ কোনো মায়া নেই। হৃদি মরিয়া হয়ে শুভ্র হাত দুটো চেপে ধরলো। কেন এমন করেন আমার সাথে? আমি একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়েছে? তাছাড়া আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি আপনার স্ত্রী। একজন স্ত্রী স্বামীর কি ভালোবাসা কি স্বামীর কর্তব্য নয়? তাহলে আপনি কেন ভালোবাসেন না আমায়? শুভ্র তাচ্ছিল্য এক নিষ্ঠুর ভরা হাসলো। সেই অবজ্ঞার হাসি দিয়ে হৃদির বুকটা ফালা ফালা করে দিল। শুভ্র অন্তত ঘৃণের স্বরে বলল, আই ওয়ান্ট আই ডোন্ট লাভ এ চিপ গার্ল লাইক ইউ। হোয়াট এভার ইউ হ্যান্ড ইটস গন নাও। ডিভোর্স দিব তোকে আমি। আই জাস্ট হেট হৃদি। শুভ্রের এই কথাগুলো শুনে হৃদির মনে পড়ে গেল কেউ ওর মাথায় আস্ত একটা পাহাড় তুলে আছাড় মারলো। মনে মনে এক বিষাক্ত ছুরি যেন ওর বুকের ভেতরে ঢুকে দিয়ে বারবার মোচড়াচ্ছে। অসহ্য যন্ত্রণায় হৃদি গগন বিদারী এক চিৎকার, না, এক চিৎকার হৃদি বিছানায় ধড়ফড় করে উঠে উঠল। ওর শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে, বুকটা ধুকপুক করে পাগলের মতো ওঠানামা করছে। হৃদি অন্ধকার ঘরে চারপাশে তাকিয়ে দেখলো সব নিস্তব্ধ। সে রুমে বিছানায় কয়েক মুহূর্ত সময় লাগলো ওর বুঝতে যে এতক্ষণ ও স্রেফ এক ভয়াবহ স্বপ্ন দেখছিল। হৃদি সেই বীভৎস চিৎকার শুনে শুভ্রার ঘুম ভেঙে গেল। সে আতঙ্ক ধর করে উঠে বসে ধরা গলায় বলল, কি হয়েছে হৃদি? এভাবে চিৎকার দিলি কেন তুই? খারাপ কোনো স্বপ্ন দেখছিস? হৃদি নিজেকে দ্রুত স্বাভাবিক করে নেওয়া আপ্রাণ চেষ্টা করলো। ও কাঁপা গলায় উত্তর দিল, ও না, আসলে হ্যাঁ, ভীষণ ভয় পেয়েছি, একটা বাজে স্বপ্ন দেখছি। চারদিকে তখন ফজরের আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। শুভ্রা হৃদির অবস্থা দেখে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করলো। ও টেবিল থেকে পানির জগ নিয়ে এক গ্লাস পানি ভরে হৃদির দিকে বাড়িয়ে দিল। নে, এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে নে, তারপর বড় বড় শ্বাস নে, দেখবি ভয় একদম চলে যাবে। হৃদি গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে সবটুকু পানি খেয়ে নিল। লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেললো। শুভ্রা ওর পিঠে হাত রেখে নরম বলে বলল, এখন কেমন লাগছে? হৃদি মাথা নেড়ে আলতো করে বলে, হ্যাঁ একটু ভালো লাগছে। বলে হৃদি বিছানা থেকে উঠে নামলো। ওয়াশ শুয়ে থাকতে চাইলো না, সোজা ওয়াশরুমে গেলে উজু করে নিল। শুভ্রাও উঠে গিয়ে উজু করলো। দুই বান্ধবী মিলে অন্তত শান্ত মনে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তারা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো। এতে হৃদির অস্থির মনটা কিছুটা শান্ত হলো। শুভ্রা চোখে তখনও রাজ্যের ঘুম লেগেছে, তাই সেও কোরআন তেলাওয়াত শেষ করে আবার বিছানায় গা এলিয়ে দিল।
কিন্তু হৃদের চোখে এক ফোঁটা ঘুম নেই। ওর দম বন্ধ লাগছে। মনটা একটু হালকা করার জন্য ও ধীর পায়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে পা রাখতে হৃদি একদম পাথরের মতো থমকে গেল। ওর বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। ছাদের একদম কিনারে গিয়ে শুভ্র বুক ডাউন দিচ্ছে। ওর পরনে শার্ট নেই, শুধু একটা শর্ট প্যান্ট। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছে শুভ্রের পিঠের পেশি আর হাতের রগগুলো নীল হয়ে ফুলে আছে। ঘামে ওর সারা পিঠ চিকচিক করছে। শুভ্র যেন নিজের ভেতরে সবটুকু রাগ আর যন্ত্রণা শরীরচর্চার মাধ্যমে উগড়ে দিল। ভোরের সেই শীতল হাওয়া শুভ্রের ঘামাত্ম শরীরের তেজ হৃদির নজর করলো। ও এক মুহূর্তের জন্য নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে পেল। হৃদির মাথায় হুট করে সেই দুঃস্বপ্নের কথাগুলো বাজতে লাগলো। মুহূর্তে আতঙ্কে ওর বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগলো। স্বপ্নটা একদম ফজরের আজানের সময় দিছে। লোকে বলে ফজরের আজানের সময় স্বপ্ন নাকি বৃথা যায় না, কখনো কখনো তা অক্ষরে বাস্তবে মিলে যায়। তাহলে কি ওর কপালে সর্বনাশে বিচ্ছেদ লেখা? সত্যি কি শুভ্র ওকে ডিভোর্স দিবে, চিরতরে পর করে দিবে? ভাবতে হৃদির বুকের পাথরের মতো ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতেও দম বন্ধ, এক কষ্ট লাগছে। হৃদির সেই গভীর ভাবনার মাঝে কেউ হঠাৎ ওর চোখের সামনে সজোরে তুড়ি বাড়ালো। হৃদি চমকে তাকিয়ে দেখে শুভ্রা দাঁড়িয়েছে। শুভ্রা কিছুটা অবাক হলো। কিরে, কোন রাজ্যে হারিয়ে গেছিলি? কখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। হৃদি যতটা সম্ভব নিজের কম্পিত কণ্ঠস্বর ও অস্থিরতা লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। ও তুই, সরি, খেয়াল করিনি বলে হৃদি ছাদের দিকে চোখ দেখলো শুভ্র ঠিক এই দিকে ধীর পায়ে এগিয়ে এসছে। শুভ্র সারা শরীর ঘামে চপচপ, চোখগুলো লালচে আর ফোড়া ফোড়া। ঘামের ভেজা চুলের অবাধ্য গোছাগুলো কপালের উপর লেপ্টে পড়েছে। ওর শরীর থেকে যেন আগুনের হালকা বেরোচ্ছে। শুভ্রকে দেখে শুভ্রার হাসি মুখে বলল, ভাইয়া, শুভ সকাল, তুমি একদম ভিজে গেছো। শুভ্র একদম হৃদির পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শীতল ও কর্কশগুলো তুলল। ব্যায়াম করলে শরীর ঘামলে, জানিস না ইডিয়েট। শুভ্র নামার সময় একবারের জন্য হৃদির দিকে চোখ তুলল না। ওর গায়ের তপ্ত ঘামের তীব্র ঘ্রাণ হৃদির নাকে আছড়ে পড়ল। শুভ্র সেই পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়কার উপেক্ষা হৃদির বুকের ক্ষমতাকে যেন আরো গভীর করে দিল। ওর মনের ভেতরে তখন এক প্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছে। ওই স্বপ্নের রেশ আর শুভ্রের সেই পাথরের মতো শীতল এড়িয়ে চলা ওকে যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সকালবেলা খাবার টেবিলে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই যার যার মতো চুপচাপ খাচ্ছে। শুভ্রের মাঝে কোনো ভাবান্তর নেই। ও অন্তত ধীর স্থিরভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে। এদিকে হৃদির অবস্থা একদম ভিন্ন। ওর গলা দিয়ে একদলা খাবার নামছে না। ও বারবার আর চোখে শুভ্রর দিকে তাকাচ্ছে, একটু মায়া কিংবা সামান্য একটু দৃষ্টি বিনিময় চাইছে না। কিন্তু শুভ্র পাথরের মতো অটল। ও একবারের জন্য হৃদির দিকে চোখ তুলছে না, যেন হৃদি সেখানে উপস্থিত নেই। শুভ্রের এই নির্লিপ্ত আর অচেনা রূপ হৃদি কিছুতেই মানতে পারছে না। ও ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝখানে শুভ্র প্লেট থেকে মাথা না তুলে সোহান চৌধুরীর উদ্দেশ্যে বলল, আপু, কিছু কথা ছিল। সোহান চৌধুরী খেতে খেতে অস্বাভাবিক বলল, হ্যাঁ বল, কি বলবি? শুভ্র খুব নিঃস্ব করে জানালো, অফিসের একটা ডিলের জন্য আমাকে কাল 6টার ফ্লাইটে বাইরে যেতে হবে। কথাটা শোনা মাত্র হৃদের হাত প্লেটের উপর থেমে গেল। বুকের ভেতরটা হঠাৎ জোরে ধক করলো। মনে হলো কোনো ভয়াবহ খবর কেউ ওর কানে ঢুকেছে। সোহান চৌধুরী কিছুক্ষণ ভেবে নিয়ে জিজ্ঞাসা করলো, লোকেশন কোথায়? শুভ্র নির্লিপ্ত মুখে জবাব দিল, কুয়েত। সোহান চৌধুরী আবার প্রশ্ন করলো, কতদিনের জন্য? শুভ্র আবার কোনো আবেগ ছাড়া বলল, সেটা বলতে পারবো না, তবে আমার ফিরতে দেরি হবে। সোহান চৌধুরী খাওয়া থামিয়ে অবাক হয়ে বলল, ফিরতে দেরি হবে মানে কি বলতে চেয়েছিস? শুভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চেহারায় এক ধরনের নীরবতা। ও কিছু নিচু এবং দৃঢ় গলায় বলল, আমি কিছুদিন একা থাকতে চাই। বলে শুভ্র বাকি অর্ধেক খাবার পাতে ফেলে রেখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে গেল। মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলটা এক থমথমে নিস্তব্ধতা ঢুকে গেলো। দিদির মনে হচ্ছে শুভ্র তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর কখনো ফিরবে না। শুভ্র যে তার উপর অভিমান করে রাগ করে দেশের বাইরে গিয়ে একা থাকতেছে, এটা ওর কাছে একদম স্পষ্ট। শুভ্র এই অসহ্য আচরণ হৃদি আর নিতে পারছে না। ওর বুকের ভেতরটা যেন কেউ জ্যান্ত ছিঁড়ে গেছে। বিষমে কষ্টে ওর দম বন্ধ হয়েছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। সবার সামনে এই কান্নার
বেগ আটকে রাখা রিদির কাছে জীবনের সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে। ও নিচু হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল, যাতে কেউ ওর চোখের জলটুকু দেখতে না পায়। প্রতি সেকেন্ড যেন ওর কাছে এক যুগের মতো দীর্ঘ মনে হতে লাগলো। অসম্ভব রকমের ভালোবাসি তোমাকে, পর্ব 9। পুরো গল্পটা প্লেলিস্টে।